যাই হোক, আমাদের আজকে পঞ্চম অধ্যায় হচ্ছে ফিউজ মেটেরিয়ালস। আমরা আসলে যারা গ্রাম অঞ্চলে বসবাস করি অনেকেই বলি, অনেকেই শুনে থাকি এবং জেনে থাকবো হয়তোবা যে এই ফিউজ চলে গিয়েছে। আজকে সেই বাস্তব, সেই মহান রকম সেই ফিউজ সম্পর্কে আমরা ধারণা নিব, আসলে ফিউজটা কি এবং ফিউজটা কেন ব্যবহার করা হয়, আসলে ফিউজটা কি কি পদার্থ দিয়ে তৈরি, কেনই বা তাহার কার্যক্রম কি, বা তার কার্যক্রম কেনই বা তাকে কি ব্যবহার করা হয়। তাহলে মোস্ট একটা ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই অলরেডি মনে হয়, আমার মনে হয় যে ক্লাস ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল যারা আছিল এগুলো ছিল এবং বেসিক ইলেকট্রিসিটি ক্লাসের মধ্যে অলরেডি মনে হয় তোমরা পড়েছো। তাই আমার মনে হয় আমি তোমাদেরকে এই বিষয়ে একটু বোঝাতে সক্ষম হব। যাই হোক, আমরা ইলেকট্রিক্যাল বিষয়ে ইলেকট্রিক্যাল সার্কিট সম্পর্কে সার্কিট বিষয়ে একটা পড়বো, কিন্তু সার্কিট বিষয়ে জানতে হলে আসলে একটা সার্কিট কি, সেই সার্কিট বিষয়ে জানতে গেলে আমরা আসলে এই ফিউজ মেটেরিয়ালসটা আমরা মানে বোঝাতে আমাদেরকে সক্ষম হব। আমরা যদি বলি একটি আদর্শ সার্কিট কাকে বলি সেটা সম্পর্কে যদি আমরা জানি, তাহলে আমরা ফিউজটা এর ভিতরে আসে পড়ে। তাহলে আমরা জানি একটি আদর্শ সার্কিটের 5টি উপাদান থাকে। যথারীতি আমি তোমাদেরকে একটি ড্রয়িং করে বোঝাইতে চেষ্টা করতেছি। দেখো, আমরা এখানে একটি সোর্স ধরলাম। একটি আদর্শ ইলেকট্রিক্যাল সার্কিটের 5টি উপাদান থাকে। সেই 5টি উপাদানের মাধ্যমে হচ্ছে একটা হচ্ছে সোর্স অথবা উৎস, আরেকটি হচ্ছে পরিবাহী, আরেকটি হচ্ছে নিয়ন্ত্রণ যন্ত্র, আরেকটি হচ্ছে রক্ষণ যন্ত্র, আরেকটি হচ্ছে লোড। এই 5টি যদি উপাদান যদি বিদ্যমান থাকে তাহলে আমরা তাকে কি বলতে পারি, একটি আদর্শ সার্কিট তাকে বলতে পারি। তাহলে আমাদের মূল পড়া হচ্ছে যে আমরা এই সম্পর্কে অলরেডি জেনে গেছি অথবা জানতে পারবো, কিন্তু এখানে আমাদের কথা হচ্ছে যে আমাদের রক্ষণ যন্ত্র হিসাবে যে জিনিসটি অথবা যে ইনস্ট্রুমেন্টটি অথবা যে যন্ত্রটি ব্যবহার করা হয় সেই বিষয়ের মাধ্যমে আমাদের ফিউজ, আমাদের যে আজকের অধ্যায় সেটার মধ্যে অন্তর্ভুক্ত। ঠিক আছে, এই ফিউজটা এমন এক জিনিস, ফিউজের সংজ্ঞা যদি আমরা বলতে চাই, যদি এখানে যদি কোনো মতে আমরা এই সোর্স থেকে যদি এই লুপটাকে যদি আমরা অ্যাক্টিভ করতে চাই, মানে ওটাকে যদি আমরা সক্রিয় করতে চাই, তাহলে আমাদেরকে এই 5টা জিনিসের সমন্বয়ে কাজ করতে হবে। তার মানে আমরা যদি ফিউজের সংজ্ঞাটা এর মধ্যে আসবো, আমরা যদি এখানে ধরি 10 ভোল্ট এখানে সরবরাহ আছে, সরবরাহ দেওয়ার পরে যে আমাদের এই লুপটা জ্বলতে অথবা কি অ্যাক্টিভ হওয়া শুরু করলে যদি কোনো কারণে এর মধ্য দিয়ে কোনো অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হয়, আবার লক্ষ্য করো আমার কথাটা, যদি এই সোর্স থেকে যদি কোনো কারণে ওই সার্কিটের মধ্য দিয়ে অতিরিক্ত পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়, তাহলে সেই অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হওয়ার ফলে এই সার্কিটের অথবা এই লুটের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তার মানে আমাদের এই ক্ষয়ক্ষতি যদি হয়, তাহলে আমরা যদি ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট হিসাবে কোনো যন্ত্রপাতি ব্যবহার করি, সেটা যদি আমাদের যে কাজের জন্য এবং যে উদ্দেশ্যে ব্যবহার করব সেই জিনিসটা যদি বারবার যদি নষ্ট হয়ে যায় এবং বিফল ঘটে, তাহলে কিন্তু আমরা আসলে আমাদের কাজে সফলতা পাবো না এবং যে উদ্দেশ্যে ব্যবহার করে আমাদের সেই কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হবে না। সো
আমরা চাবো যে এই সার্কিটের যে লুট অথবা যে যন্ত্রপাতি যে ইনস্ট্রুমেন্ট আমরা ব্যবহার করব তাতে যদি ইলেকট্রিকের সাপ্লাইয়ের কারণে এবং অতিরিক্ত কারেন্টের কারণে যেহেতু এটি নষ্ট অথবা ডিস্ট্রয় না হয়ে যায়, তার জন্য আমরা কি করেছি, এখানে একটি নিয়ন্ত্রণ যন্ত্র রয়েছে, একটি রক্ষণ যন্ত্র। নাম শুনেই বোঝা যাচ্ছে এটা রক্ষণ যন্ত্র। এর মানে কি, পূর্ব নির্ধারিত কারেন্টের চেয়ে যদি বেশি পরিমাণ কারেন্ট প্রবাহিত হয় তাহলে যে যন্ত্রটি সে নিজে গলে মানে পুড়ে গিয়ে অথবা নিজে বিনষ্ট হয়ে অথবা নিজে ধ্বংস হয়ে ওই সার্কিটকে রক্ষা করে, সেটাই হচ্ছে কি ফিউজ। আমার কথা কি তোমরা বুঝতে পেরেছো? তাহলে ফিউজটা কি? এই সার্কিটটা বোঝানোর অর্থ হচ্ছে যে আসলে আমাদের ইলেকট্রিক্যাল সিস্টেমে ফিউজ কোথায়, কখন, কিভাবে, কেন ব্যবহার করা হয় এবং কি কাজে ব্যবহার করা হয় সেটা সম্পর্কে তোমাদের একটা মূলত ধারণা। আসলে এখন আমাদের মূল কথা হচ্ছে, এতগুলো কথার আমাদের বলার কোনো প্রয়োজন নেই। আমাদের এই অধ্যায়ের কথা হচ্ছে শুধু এই রক্ষণ যন্ত্র হিসাবে যে আমরা ফিউজ ব্যবহার করব, সেই ফিউজ মেটেরিয়ালসটা আসলে কোন ধরনের পদার্থগুলো আমরা এখানে ব্যবহার করব, এটাই হচ্ছে আমাদের মূল কথা। যাই হোক, তাহলে আমরা এখানে তোমাদেরকে বলতে পারি যে ফিউজ কি, ফিউজ বা কাট আউট, আমরা অনেক সময় গ্রাম অঞ্চলে কি বলে থাকি যে কাট আউটও বলি, তবে আমাদের মূলত এটার নাম হচ্ছে ফিউজ। ফিউজ এমন একটি উপাদান বা কোনো নির্দিষ্ট পরিমাণ বিদ্যুৎ সরবরাহ হওয়ার ফলে সে নিজে গলে গিয়ে অথবা নিজে সে কি করে সার্কিটটিকে কি করে রক্ষা করে, সেটি হচ্ছে আমাদের ফিউজ বা কাট আউট। ঠিক আছে, ফিউজ বিভিন্ন ধরনের হতে পারে, সেটা বিভিন্ন মান ধাতুর হতে পারে, তবে সেই ক্লাসিফিকেশনের উপরে আমাদের ফিউজের কিছু বৈশিষ্ট্য আছে। তাহলে তোমাদের মনে করো ধাতু হিসেবে যদি আমরা ব্যবহার করি, আসলে ধাতু হিসেবে কি কি, তামা, রূপা, তামাকে অথবা কপার, তামাকেই কপার বলা হয়, রূপা হচ্ছে সিলভার, সীসা, টিন এবং অ্যালুমিনিয়াম, এগুলো আমরা কি ধাতু হিসেবে ব্যবহার করে থাকি। কিছু আমরা অ্যালয় বা সংকর ধাতু ব্যবহার করতে পারি, সেগুলো কি, সেগুলো হচ্ছে সীসা বা টিনের মিশ্রিত কিছু অংশ। সীসা বা টিন দুটাকে একসাথে আমরা মিশ্রিত করে যে পদার্থ পাওয়া যায় সেটি একটি অ্যালয় বা সংকর ধাতু, কঠিন পদার্থ পাওয়া যায়, সেই কঠিন পদার্থটি হচ্ছে আমাদের সংকর ধাতু অথবা সীসা, বিসমাথ অথবা টিন। এই তিনটি পদার্থকে একসাথে সংমিশ্রণ করে যখন আমরা কঠিন পদার্থ রূপে পাই সেটিকেও আমরা কি বলতে পারি, সংকর ধাতু হিসেবে, সংকর ধাতুর ফিউজ মেটেরিয়াল হিসেবে ব্যবহার করতে পারি। এরপর হচ্ছে আমরা দুইটা ধাতুকে একসাথে সংমিশ্রণ করতে পারি। আমরা বলেছিলাম যে অ্যালয় বা সংকর ধাতুকে এক বা একের অধিক যদি দুটি পদার্থ অথবা ধাতুকে যদি আমরা একসাথে সংমিশ্রণ করে কোনো কাজের উদ্দেশ্যে ব্যবহার করি তখনই তাকে কি বলা হয়, অ্যালয় বা সংকর ধাতু। তাহলে তামা এবং রূপা মিশ্রিত করে আমরা কি অ্যালয় বা সংকর ধাতু তৈরি করতে পারি। তাহলে আমরা আলো তৈরি করতে পারি, সীসা, বিসমাথ এবং ক্যাডমিয়াম এইগুলো অথবা টিন, এগুলো নির্ণয় করে আমরা কি করতে পারি, অ্যালয় বা সংকর ধাতু তৈরি করতে পারি। তাহলে আমরা যদি পরীক্ষায় আসে, আসলে আমাদের ফিউজ পদার্থ হিসাবে ফিউজ হিসাবে কি ধাতু ব্যবহার করা হয়। তাহলে পরীক্ষায় আমরা একটি লিখতে পারি তামা, রূপা, টিন, সীসা, অ্যালুমিনিয়াম ইত্যাদি। ফিউজ মেটেরিয়াল হিসেবে কি কি ধাতু ব্যবহার করা যায়, আমরা অনায়াসে তামা, রূপা, টিন, সীসা এবং অ্যালুমিনিয়াম ইত্যাদি আমরা কি করতে পারি, ফিউজ মেটেরিয়াল হিসেবে ব্যবহার করতে পারি। যদি পরীক্ষায় প্রশ্ন আসে ফিউজ হিসেবে কি কি সংকর ধাতু ব্যবহার করা যায়,
তাহলে আমরা এখানে লিখতে পারি ধাতু, এখানে আমরা যদি বলি সংকর ধাতু, সংকর ধাতু ধাতু ব্যবহার করা হয়, তাহলে আমরা এখানে সুন্দর করে লিখতে পারি টিন বা কি লিখতে পারি সীসা। 2 নম্বরে হচ্ছে তামা বা রূপা। 3 নম্বরে লেখা যাচ্ছে টিন, বিসমাথ, সীসা। 4 নম্বরে হচ্ছে টিন, বিসমাথ, সীসা ও ক্যাডমিয়াম ইত্যাদি। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি জানতে পারলাম যে ফিউজ কি, ফিউজ হিসাবে কি কি ধাতু ব্যবহার করা যায়, ফিউজ হিসেবে কি কি সংকর ধাতু ব্যবহার করা যায়। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে ফিউজ ধাতুর বৈশিষ্ট্য বর্ণনা করো। তাহলে আমাদের এখানে দেখা যাচ্ছে ফিউজ হিসেবে কি কি, মানে ফিউজ হিসেবে ফিউজ মেটেরিয়ালসের বৈশিষ্ট্য বর্ণনা করো। তাহলে তোমরা মনে মনে চিন্তা করো যে বস্তুটাতে কারেন্ট অতি সহজে কি হবে প্রবাহিত হয়, যে পদার্থ দিয়ে, যে পরিবাহী দিয়ে কারেন্ট সহজে মানে বিনা বাধায় তাড়াতাড়ি প্রবাহিত হতে পারে, সেই সকল পদার্থ কি হতে ফিউজ হিসাবে ব্যবহার করা হয়। তাহলে যদি পরীক্ষায় আসে যে ফিউজ পদার্থের বৈশিষ্ট্য লিখো, ফিউজ পদার্থের বৈশিষ্ট্য লিখো, তাহলে এটা কি হতে হবে, অবশ্যই পরিবাহিতা কি ভালো, ফিউজ পদার্থের পরিবাহিতা ভালো। ক্লিয়ার? আমাদের সংজ্ঞার মধ্যে ছিল যে পদার্থ, ফিউজ হচ্ছে এমন একটি পদার্থ যে কি যে পূর্ব নির্ধারিত মানের চেয়ে অধিক মানের যখন কারেন্ট প্রবাহিত হবে তখন সে কি করবে, নিজে গলে গিয়ে সার্কিটকে অথবা আমাদের সার্কিটের সাথে যে সকল যন্ত্রপাতি অথবা ইনস্ট্রুমেন্ট সংযুক্ত আছে তাদেরকে কি করবে, সংরক্ষিত করবে, মানে প্রটেক্ট দিবে, মানে নিরাপত্তা বেষ্টন করবে। তাহলে বোঝা যাচ্ছে কি এর গলনাঙ্ক কত, কি গলনাঙ্ক কম, মানে কম তাপমাত্রা সে কি হয় গলে যায়। 2 3 নম্বর হচ্ছে যেহেতু পরিবাহিতা ভালো তাহলে কারেন্ট বহন ক্ষমতা অবশ্যই বেশি। কারেন্ট বহন ক্ষমতা যেহেতু পরিবাহিতা ভালো তাহলে তো সেটাকে কারেন্ট বহন করতে পারে কি বেশি, এক কথা। অক্সিডেশন প্রভাব মুক্ত, একটা আসছে অক্সিডেশন প্রভাব মুক্ত। আমরা পড়ে আছি যে অক্সিডেশন, এমনি জানি অক্সিডেশনটা কি সেটা তোমরা পরবর্তীতে জানতে পারবে আসলে কি জিনিসটা। এগুলো যদি বলি তাহলে আমাদের অন্য পর্যায়ে যাবে। এটা হচ্ছে অক্সিডেশন প্রভাব, অক্সিডেশন প্রভাব মুক্ত। 4 নম্বর হচ্ছে নিম্ন স্পেসিফিক
হিট সম্পূর্ণ। ঠিক আছে, এটা আবার কি বলা যায়, একটা কমন জিনিস সকলেই বলে, সকল পার্থক্যের মধ্যে গুণাগুণের মধ্যে এটা কি দামে সস্তা। ঠিক আছে, আমার মনে হয় যে আমরা যদি ফিউজ তারের বৈশিষ্ট্য জানি, ফিউজ তারটা কি সংজ্ঞাটা জানি, তাহলে এইগুলো কথা আমাদের অটোমেটিকলি এসে যায়। আমরা এইগুলো কথা মানে মানে ওর সংজ্ঞার মধ্যেই লুকিয়ে আছে, আমরা এটা অবশ্যই বলতে পারি। তাহলে ফিউজ মেটেরিয়ালের বৈশিষ্ট্যটা আমরা জানি, আমাদের এত কিছু দরকার হবে না। আমরা যদি মূল থিমটাকে যদি অ্যানালাইসিস করতে পারি, উপলব্ধি করতে পারি, তাহলে বোঝা যাবে আমাদের সবগুলো জিনিস অটোমেটিকলি এসে পড়তেছে। ঠিক আছে, এখন যদি আমরা বলি যে ফিউজ শ্রেণী বিভাগ, কি কি ধরনের ফিউজ পাওয়া যায়, কি কি ধরনের ফিউজ কোথায় কখন কিভাবে ব্যবহার করা হয়, সেগুলো সম্পর্কে আমরা জানব। তোমরা যখন আস্তে আস্তে উপরে ক্লাস উঠবে, তখন এই ফিউজ সম্পর্কে, ফিউজের একটি অধ্যায় তোমাদেরকে আরেকটি বিশাল আকারে, বিস্তৃত আকারে পাওয়া যাবে। তো ফিউজ আমাদের ভোল্টেজের উপরে, ভোল্টেজ মানে ভোল্টেজ চাপের উপরে ভিত্তি করে ফিউজকে আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি। একটি হচ্ছে কি নিম্ন চাপের ফিউজ, আরেকটি হচ্ছে উচ্চ চাপের ফিউজ। আমরা ভোল্টেজের উপরে ভিত্তি করে দুই প্রকার, যথা নিম্নচাপের ফিউজ, একটা হচ্ছে কি উচ্চ চাপের ফিউজ। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে ভোল্টেজ উপরে কত প্রকার, সেটা আমরা অনায়াসে লিখতে পারি। একটা উচ্চ চাপের, একটা হচ্ছে কি যেখানে উচ্চ ভোল্টেজ দেওয়া হয়, আর একটা যেখানে নিম্ন ভোল্টেজ সরবরাহ করা হয়, সেখানে আমরা কি ফিউজ দুই ভাগে বিভক্ত করে দেব। এরপরে আমরা নিম্নচাপের ফিউজ আবার তিন প্রকার। আমরা এই নিম্নচাপের ফিউজকে আমরা কি আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে কি আংশিক ঢাকা রিনিউয়েবল ফিউজ, রিনিউয়েবল মানে একটা ইংরেজি শব্দ, অথবা এটাকে যে শব্দটাকে রিনিউয়েবল এনার্জি, আমাদের একটা সাবজেক্টই পাবে রিনিউয়েবল এনার্জি। আমরা কি কোনগুলো আমাদের রিনিউয়েবল এনার্জি, যে সকল জ্বালানি অথবা যে সকল শক্তি আমরা বারবার ওটাকে পুনরায় সাইকেলাইজেশন মানে একটি সাইকেলের উপরে ভিত্তি করে যে ঘুরে ফিরে আবার ব্যবহার করা যায়, এটাকে পুনরায় ব্যবহার করা যায়, সেটাকে রিনিউয়েবল। ঠিক আছে, মানে তাহলে আমাদের ফিউজটা নিম্নচাপের ফিউজটাকে আমরা তিন ভাগে ভাগ করা যায় রিনিউয়েবল। যে ফিউজটা একবার যদি ফিউজ পুড়ে যায়, সেটাকে আমরা আবার একটি ফিউজ পদার্থ লাগিয়ে সেটাকে আমরা কি ওই সার্কিটে আবার ব্যবহার করতে পারি। আংশিক বা ঢাকা রিনিউয়েবল ফিউজ। আরেকটি হচ্ছে কি উচ্চ বিদারণ ক্ষমতা সম্পূর্ণ ফিউজ, যেটা তোমাদের এই বইয়ে নাই, সেটা আমাদের তখন আগেই বলেছিলাম। সেগুলো তোমরা উচ্চ ক্লাসে অষ্টম পর্বে তোমাদের সুইচ গিয়ার এন্ড প্রোটেকশন একটি সাবজেক্ট আছে, সেই সাবজেক্টের মধ্যে তোমরা জানতে পারবে আস্তে আস্তে। তবে আমি তোমাদেরকে আংশিক একটি ধারণা দিয়ে দিলাম, সেটা হচ্ছে এইচআরসি ফিউজ, মানে উচ্চ বিদারণ ক্ষমতা সম্পন্ন, যাকে বলা হয় সংক্ষেপে হাই রাপচারিং ক্যাপাসিটি ফিউজ। আরেকটি হচ্ছে ট্রিপিং যন্ত্র সহ এইচআরসি ফিউজ, ট্রিপিং যন্ত্র সহ এইচআরসি ফিউজ। যাই হোক, ফিউজকে উচ্চচাপের ফিউজকে আবার কয়েক ধাপে ভাগ করা যায়। সেটি হচ্ছে, একটি হচ্ছে, আমি তোমাদেরকে এখানে এটা বলা দরকার, নিম্নচাপে রয়েছে আংশিক ঢাকা ফিউজ, আরেকটি হচ্ছে উচ্চ ক্ষমতা সম্পন্ন
বিদারণ ফিউজ, আর হচ্ছে ট্রিপিং সহ উচ্চ ক্ষমতা বিদারণ ফিউজ। ফিউজ এই তিনটাকে আমরা এই তিনটি ভাগে পাই। এটা কি হচ্ছে নিম্নচাপের উপরে। আচ্ছা যাই হোক, এখন যদি আমরা বলি যে উচ্চ চাপের উপরে কি কি ভাগে ভাগ করা যায়, তো উচ্চ চাপের উপরে ভিত্তি করে হাই ভোল্টেজ, হাই ভোল্টেজের উপরে ভিত্তি করে এক হচ্ছে কার্টিস ফিউজ, কার্টিস ফিউজ, তরল ফিউজ বা লিকুইড লিকুইড ফিউজ। 3 নম্বর হচ্ছে মেটাল ফিউজ, মেটাল ফিউজ। 4 নম্বর হচ্ছে এক্সপালশন, এক্সপালশন ফিউজ। 5 নম্বর হচ্ছে হর্ন গ্যাপ ফিউজ। 6 নম্বর হচ্ছে স্ট্রাইকার, স্ট্রাইকার ফিউজ। 7 নম্বর হচ্ছে ড্রপ আউট, ড্রপ আউট ফিউজ। এর মধ্যে আমরা ওইটিকেও আনতে পারি 8 নম্বরে উচ্চ বিতরণ ক্ষমতা সম্পূর্ণ, সম্পূর্ণ ফিউজ। তাহলে আমাদের দেখা গেল কি যে হাই ভোল্টেজের উপরে ভিত্তি করে ফিউজ কত ধরনের, লো ভোল্টেজের উপরে ভিত্তি করে কত ধরনের, এবং ভোল্টেজের উপরে ভিত্তি করে আমাদের 2 ধরনের। এইগুলো আমাদের ফিউজ পেলাম। তোমরা পরবর্তীতে আমাদের এই জিনিসগুলো জানাই মূলত এই অধ্যায়ের কথা। আমাদের হচ্ছে মূল কথাটা ছিল যে ফিউজ মেটেরিয়ালসটা কি। আমাদের ক্লাস কিন্তু আগেই শেষ, মানে অল্পতেই এই ক্লাসটা শেষ হওয়ার কথা ছিল যদি তোমরা বুঝে থাকো যে ফিউজ মেটেরিয়ালস কি, ফিউজ মেটেরিয়ালস হিসেবে কি কি পদার্থ, কি কি ধাতু ব্যবহার করা হয় এবং কি কি অ্যালয় বা সংকর ধাতু ব্যবহার করা হয়, তাদের বৈশিষ্ট্য, তাদের কি কি অনুপাত, এবং 2টি পদার্থের মধ্যে কোনটা ফিউজ হিসেবে ভালো, কোনটা ফিউজ হিসেবে ভালো না। এখন যদি তোমাদের পরীক্ষা প্রশ্ন আসে, এখানে প্রশ্ন যে স্যার আমি তো এখনগুলো অনেকগুলো ফিউজ পদার্থের কথা বললেন, তামা বললেন, সোনা বললেন, রূপা বললেন, টিন বললেন, সীসা বললেন, আসলে ফিউজ পদার্থ হিসাবে কোন পদার্থটি, কোন ধাতুটি সর্বোত্তম? পরীক্ষায় মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমাদেরও প্রশ্ন জাগতে পারে আসলে কোন জিনিসটি মোস্ট ইম্পর্টেন্ট। এখানে হচ্ছে লেড বা সীসা হচ্ছে আমাদের সবচেয়ে উত্তম ফিউজ মেটেরিয়ালস। এরও আমাদের বৈশিষ্ট্য এবং কারণ আছে। এখন যদি পরীক্ষায় প্রশ্ন আছে ফিউজ মেটেরিয়াল হিসেবে ধাতু এবং সংকর ধাতুর তুলনামূলক সুবিধা আলোচনা করো, এটা যদি পড়ো তাহলে ফিউজ হিসেবে কোন ধরনের ধাতু কেন ব্যবহার করা হয় সেই সম্পর্কে তোমাদের একটা পরিষ্কার ধারণা জন্ম লাভ করবে এবং তোমরা ওই বিষয়ে আমার মনে হয় একটা স্বচ্ছ ধারণা পেয়ে যাবে। যাই হোক, আমাদের ক্লাস শেষের দিকে আমি তোমাদেরকে এই 2টি জিনিসের উপরে টপিকস নিয়ে সেই ক্লাসটা শেষ করব।
ফিউজ হিসাবে ধাতু ও সংকর ধাতুর তুলনা করো। তাহলে এই পাশে লিখলাম আমরা ধাতু সংকর ধাতু। এখানে আমরা প্রথমে হচ্ছে যেহেতু ধাতু তামার কথাই বলি, যে তামা ফিউজটার গলন কারেন্ট বেশি লাগে। তামার ফিউজটার গলন কারেন্ট হিসেবে বেশি লাগে। কেন লাগে সেটা আমি তোমাদেরকে একটু আগেই বলেছিলাম। আর সংকর ধাতুর ফিউজটার গলন কারেন্ট তুলনামূলক সংকর ধাতুর গলন কারেন্ট কম লাগে। দুই নম্বর হচ্ছে তামার ফিউজটার অক্সিডেশন প্রভাব মুক্ত নয়। এখানে দুই নম্বর হচ্ছে সংকর ধাতুর ফিউজটার অক্সিডেশন প্রভাব মুক্ত। ঠিক আছে, ফিউজ হিসাবে সীসা উত্তম ধাতু। আর সংকর ধাতুর ক্ষেত্রে টিন ও সীসার সংমিশ্রণ ধাতু ভালো, কারণ গলন কারেন্ট কম লাগে। এর মানে এই ফিউজটারের রেজিস্ট্যান্স একটু বেশি হবে, কারণ যেহেতু একটা ধাতু এটাকে নরম তারে মানে সরু চিকন তারে পরিণত করা যায়। আর এটা যেহেতু সংকর ধাতু, এক বা একাধিক পদার্থ মিলে যখন একটি তার তৈরি করা হয় তখন তার আকারটা অথবা তার ব্যাসটা মোটা হয়। আর আমরা জানি যে মোটা তারের রেজিস্ট্যান্স কম এবং চিকন তারের রেজিস্ট্যান্স বেশি। এটা আমরা তোমাদেরকে অলরেডি আমাদেরকে বেসিক ইলেকট্রিসিটিতে তোমাদের অনেক ধারণা থাকতে পারে। অনেকের প্রশ্ন থাকতে পারে যে স্যার চিকন তারের রেজিস্ট্যান্স বেশি, মোটা তারের রেজিস্ট্যান্স কম, এটা স্যার বুঝলাম না, এটা স্যার কি আমার বোধগম্য নয়, আমি আসলে কেন এটা আমি তোমাদেরকে একটা ছোট্ট দিব। আমরা যদি 100 জন মানুষ যদি একটি ঘরের দরজা দিয়ে যদি যেতে চাই তাহলে অবশ্যই আমরা এটা কি যেতে পারবো না, বাধা পাবো বেশি। যদি আমরা 2 জন কি 1 জন যাই তাহলে ইজিলি যেতে পারবো। এই জিনিসটা একটু মাথায় ধরে নাও, তাহলেই তোমাদের মনে হয় জিনিসটা বোঝা যাবে যে কোন জায়গায় বাধা বেশি, চিকনটা না মোটাটা। ঠিক আছে,
আমার মনে হয় তোমাদের আর বেশি একটা ক্লাসের আমাদের সময় আছে, কিন্তু আর বেশি কথা বলার কোনো কিছু নেই। আমাদের টপিকসটা একদম অল্প এবং আমরা বেশি আরো কিছু আছে কিন্তু বেশি কিছু বলতে চাই না। ওইগুলো আমাদের উচ্চ ক্লাসে গেলে আস্তে আস্তে ধাপ বাই ধাপ, স্টেপ বাই স্টেপ আমরা যেতে পারবো। তা আশা করি তোমরা আমার ক্লাসটা বুঝতে পেরেছ। যদি না বুঝো তাহলে পরবর্তী ক্লাসে অথবা কমেন্টসের মাধ্যমে জানাবে কোন জায়গায় বুঝতে পারো নাই এবং কোন কোন সমস্যাটা কি, তাহলে আমি তোমাদেরকে কমেন্টসের মাধ্যমে বুঝিয়ে দেবো। আর আসলে তোমরা তো অনেকেই আসোই না, তোমরা শুধু অনলাইন ক্লাস শুধু চলছে। কিন্তু আমি আগেই বলেছিলাম তোমাদের কিছু কিছু যারা বড় বড় তোমাদের যে বড় ভাইরা আছে তারা কিন্তু সেটার হারিয়ারে টের পাবে, কারণ অলরেডি পরীক্ষার প্রস্তুতি এবং পরীক্ষা সবকিছু সম্পূর্ণ হয়ে গেছে। তোমরাও যে আমাদের অনলাইনে যে ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসগুলো যথারীতিভাবে যদি তোমরা আমাদেরকে অ্যাটেন্ড না করো তাহলে তোমাদেরই বেশি ক্ষতিগ্রস্ত হবে। থ্যাংক ইউ। তোমরা আশা করি ভালো থাকবে। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের জন্য মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।